সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি সমসাময়িক নানা বিষয় নিয়ে বাংলা বিষয়ের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব জাতীয় পার্টি, আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব এনসিপি, এবং কিছুক্ষণ পর আমাদের সঙ্গে হয়তো যুক্ত হবেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। আমরা আলোচনা শুরু করব। আসাদুজ্জামান রিপন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নতুন সরকারের অর্ধ মাস পার হয়ে গেছে দায়িত্ব নেওয়ার পরে, সংসদ অধিবেশন শুরু হবে আগামীকাল, না পরের দিন 12ই মার্চ। আগামীকালকে সংসদীয় দলের বৈঠক ডেকেছেন এবং সংসদীয় অধিবেশন শুরু হওয়ার আগে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে। সেটি হচ্ছে গণপরিষদ গঠন সহ আসলে সংবিধান সংস্কার এবং জুলাই আন্দোলনের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে এক ধরনের টানাপোড়েনের মধ্যে বিরোধী দল এবং সরকারি দল রয়েছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি সংস্কার কমিশনের দীর্ঘদিন দলের নেতৃত্ব, তিনি বলেছেন যে জাতীয় সনদের প্রতি শতভাগ অঙ্গীকারাবদ্ধ, কিন্তু তাহলে এই গণপরিষদের শপথটা কেন টানাপোড়েন হলো? ধন্যবাদ। বিষয়টা হচ্ছে কি, যে এটা তো আপনি নিজেই বললেন, মানে যিনি দলকে রিপ্রেজেন্ট করেছেন সংস্কারের ইস্যুগুলোতে, তিনি খুব স্ট্রেইট পার্টির অবস্থান তুলেছেন। আমাদের পার্টির যে সমস্ত বিষয়গুলোতে সই করেছেন, একমত হয়েছেন, সেই বিষয়গুলোতে তো আমরা পিছু হটিনি। প্রশ্ন উঠতে পারে, তাহলে আমরা সংবিধান সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে আমাদের পার্টির নির্বাচিত এমপিরা কেন শপথ নেননি? সেই ক্ষেত্রে পার্টির যারা নির্বাচিত সদস্যদের মধ্য থেকে যারা প্রতিনিধিত্ব করছেন, দায়িত্বশীল নেতৃবৃন্দ দলের তরফ থেকে বলেছেন যে এটা তাদের কাছে মনে হয়েছে যে এটা মানে সংবিধানের সাথে সাংঘর্ষিক, অর্থাৎ এই অধ্যাদেশটা কন্ট্রাডিক্ট করছে কনস্টিটিউশন স্পিরিটের সাথে। প্রেসিডেন্ট এই ধরনের মানে অধ্যাদেশ দেওয়ার এখতিয়ার রাখেন না। আচ্ছা, এখন কথা হচ্ছে পার্লামেন্টটাকে আমরা কীভাবে বিবেচনা করি? মানে আইন তৈরি করার জন্য, আইন সংশোধন করার জন্য সবই তো পার্লামেন্টই, তো এই দেশের পার্লামেন্টই তো যাবতীয় আইন, এখনও যেই আইনের কথাগুলো আমরা বলি, এই পার্লামেন্টই তো গ্রহণ করেছে, এতে তো কোনো সন্দেহ নেই, অথবা বাতিল করেছে, হোয়াট এভার। তাহলে এই পার্লামেন্টের মধ্যেই যদি, স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই যদি, যেটা আমাদের দলের প্রতিনিধি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, তিনি যেটা বলেছেন যে সেটা হচ্ছে তাদের প্রস্তাবিত, অর্থাৎ মানে বিএনপি যেগুলো প্রতিশ্রুতি দিয়েছেন সমস্তগুলো তারা অক্ষর অক্ষরে পালন। এটা কিন্তু সে আবারও পুনর্ব্যক্ত করছে, কথাটা সে আগেও বলেছে। আচ্ছা, এখন আমার বক্তব্য হচ্ছে, যদি ধরেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা আপনি বলেছেন যে পার্লামেন্ট উইল হ্যাভ, মানে বাইক্যামেরাল পার্লামেন্ট হবে, এটা আপনি মানে বিএনপি উল্লেখ করেছে, সংস্কার প্রস্তাবের মধ্যে আছে। বাইক্যামেরাল পার্লামেন্ট যদি থাকে এবং এটা যদি বিএনপি অ্যাকসেপ্ট করে, তাই না, মানে অর্থাৎ মানে তার যদি আপত্তি না থাকে, সমস্যাটা কোথায়? এখন প্রশ্নটা হচ্ছে একেবারেই আপনার মানে আইনি। আর অন্যরা যারা যেটা বলছেন যে না, এটা মানে বিএনপির কী বলে, এটা সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে বিএনপি ইয়ে করেনি, কি বলে, ওত নেয়নি, এতে তারা মানে ক্ষুব্ধ হয়েছেন বা এটা নিয়ে তাদের সমালোচনা। আপনি যেটা বলছেন যে অনেকগুলো বিতর্ক হয়েছে, হ্যাঁ, কিছু বিতর্ক তো আছেই। আমি মনে করি না এই বিতর্কটা খুব বেশি ফ্লেয়ার আপ করবে, এটা আই ডোন্ট থিঙ্ক সো। আমি মনে করি যে আপনার পারপাস ওই যে সেই আগের মতো, যে আপনার মানে মুরগি সাদা না কালো, নো ম্যাটার, ডিম পাড়ছে কিনা, ডিম দিচ্ছে কিনা, এবং তার মধ্যে পুষ্টিমান ঠিক আছে কিনা। যদি পুষ্টিমান ঠিক থাকে, পার্লামেন্ট যদি ঠিক মতো কাজ করে, নো ম্যাটার হোয়াট, আপনি মানে যারা সংবিধান শপথ নিয়েছেন এবং সংবিধানে সংসদ যারা শপথ নিয়েছেন, দুটো শপথ নিয়েছেন, অথবা যারা একটি শপথ নিয়েছেন, এটা নিয়ে অ্যাপারেন্টলি মানে কন্ট্রাডিকশন আছে নিঃসন্দেহে, কিন্তু এটা খুব বড় মাপের কোনো সংকট হবে না। কারণ এখন যারা পার্লামেন্টে যাবেন, মানে এখন তো অধিবেশন হয়নি বলে বলছে, যারা যাবেন, তো আমার মনে হয় তারা সবাই খুব দায়িত্বশীল আচরণ করবেন, এবং আমি তাদের প্রতি আমার আছে মানে আস্থা আছে যে তারা দায়িত্বশীল। বিরোধী দল হিসেবে যারা ভূমিকা পালন, তাদের প্রতিনিধি রয়েছেন। এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আলাউদ্দিন মোহাম্মদ, আপনারা বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবেন এনসিপি। কেন এই টানাপোড়েনটি তৈরি হলো বিএনপির সঙ্গে? দীর্ঘদিন তো সংস্কার কমিশনে আলোচনা হয়েছে, তারপরেও কেন এসে শেষ সময়ে এই যে নির্বাচনের পরে কেন এই টানাপোড়েনটা তৈরি হলো? আপনাকে ধন্যবাদ। আমার সহালোচক বৃন্দ এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত, বিএনপির সাথে সংস্কার কমিশনে যে আলাপ আলোচনা হচ্ছিল, সেখানেও কিন্তু এক ধরনের টানাপোড়েন ছিল,
ছিল বলতে আমরা দেখেছি যে এখানে বিএনপি বনাম অন্যান্য এইরকম একটা বাইনারি তৈরি হয়েছিল, যে কিছু কিছু সংস্কারে আপনার সবাই একমত হচ্ছে কিন্তু বিএনপির কাছে এসে এটা আটকে যাচ্ছে। তো এইটার কারণ যদি বলেন, তারপর যদি বলেন যে জুলাই সনদকে কেন গণভোটে দিতে হলো, আমরা কিন্তু জুলাই সনদ স্বাক্ষর করব না সেই শর্ত দিয়েছিলাম যদি না এটা আপনার আইনি ভিত্তি পায়। আইনি ভিত্তিটা কি? আইনি ভিত্তি হলো যে জনগণের কাছে এই সনদকে নিয়ে যান এবং জনগণ যদি রায় প্রদান করে, তাহলে এখানে কোনো রাজনৈতিক দল যদি ভিন্নমত দেও থাকে, তাহলে এখানে জনগণের রায় হবে আপনার মানে সুপ্রিম আপনার ল, অথবা জনগণের রায় হবে আপনার শেষ কথা আর কি। কিন্তু এখন যেটা দেখলাম যে যেহেতু 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি এখন সরকার গঠন করেছে, তো বিএনপি এখানে কিছু বিষয়ে যেমন প্রতিশ্রুতি বনাম জনরায় এরকম একটা বাইনারি সৃষ্টি করেছে। এইটার একটা আপনার বাস্তবতা ছিল, যেটা যখন জুলাই সনদ ড্রাফট হয় তখন সেখানে একটা ব্যাপার ছিল, যদি কোনো রাজনৈতিক দল ম্যানিফেস্টোতে দিয়ে থাকে, তখন যদি জনগণ তাকে রায় দেয় সেটা বাস্তবায়নের জন্য, তখন সেটা সে এই আপনার যে ভিন্নমত অনুযায়ী বাস্তবায়ন করতে পারবে। কিন্তু তখন কিন্তু গণভোটের বিধান ছিল না, তখন কিন্তু জুলাই সনদ যে জনগণের রায়ে বাস্তবায়িত হয়ে আসবে সেই অবস্থাটা ছিল না। এখন বিএনপি যেটা করেছে, যেটা বিএনপি প্রাথমিকভাবে যে ভুলটা আমি মনে করি যে গণঅভ্যুত্থানের পূর্বে যে 31 দফা করেছে, গণঅভ্যুত্থানের পরে তো আসলে একটা বৈপ্লবিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে দেশের জনগণের মাঝে, যে যেহেতু এখানে একটা রক্তাক্ত অভ্যুত্থান ঘটেছে, এখানে আমরা সিস্টেম, তারপর রাষ্ট্রের যে সংস্কারটাও এখানে একটা বৈপ্লবিক কায়দায় হবে, খুব দ্রুত আমরা ভালো কিছু পাবো। হ্যাঁ, আমরা ধীরে ধীরে পাবো এরকম না, ধীরে ধীরে পাওয়ার সময়টা 5 আগস্টের পূর্ব পর্যন্ত ছিল। কিন্তু 5 আগস্টের ঘটনা, জুলাই আগস্টের ঘটনার মাধ্যমে বাংলাদেশের মানুষ আসলে এখানে সবগুলোকে একটা প্যাকেজ আকারে যত দ্রুত বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে পৌঁছে গিয়েছে, এখনো সেটা আছে। এখন যদি বলেন টানাপোড়েন হলো যে আমার যেটা মনে হয় যে বিএনপি এই জনগণের যেই পালস পরিবর্তন হয়ে গিয়েছে, আকাঙ্ক্ষা পরিবর্তন হয়ে গিয়েছে, সেটা আসলে প্রথমত ধরতে পারছে না। দ্বিতীয়ত হলো বিএনপি অতীতে সরকার পরিচালনা করতে গিয়ে যে সাংবিধানিক সংকট তৈরি করেছে, বিএনপি যদি আমরা বলি যে 90-এর গণঅভ্যুত্থানের পর 2বার আপনার সরকার গঠন করেছে, 2বারই বিএনপি একটা ক্রাইসিসের মধ্য দিয়ে ক্ষমতা ট্রানজিশনটাকে আপনার নিয়ে এসেছে। যদি আমরা বলি যে 96-তে যেটা ঘটেছে, একতরফা নির্বাচন হয়েছে, ফেল করেছে, তারপর আবার নির্বাচন করতে হয়েছে। আবার 2006 যদি বলি আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে, এবং সেখানেও কিন্তু 2/3 শেকার্স সংশোধনের মাধ্যমে বিচারপতির বয়স বৃদ্ধি করে আপনার তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া টাল বাহানা করে, তখন কিন্তু একটা জাতিগত ক্রাইসিস তৈরি হয়েছিল। এবং এটার মাধ্যমে কিন্তু শুধু বিএনপি নিজেদেরই না, বাংলাদেশের জনগণের কাছ থেকে 2 বছর হারিয়ে গিয়েছে। এখানে ব্যবসা বাণিজ্য, এখানকার রাজনীতিবিদ সবাই কিন্তু সামহাও এই ঘটনার মাধ্যমে আপনার সাফার করেছে। এখন যদি দেখি যে 2026 নির্বাচনে এসে বিএনপি কি ভুলটা করছে, বিএনপি শুধু এই ভুলটাই করছে, বিএনপি অতীতে তার কৃত যে কর্ম এবং কর্মের পরে যে তাকে দীর্ঘদিন আপনার সাফার করতে হয়েছে, তার নেতা কর্মীদের থেকে শুরু করে দল হিসেবে সাফার করতে হয়েছে, সেই জায়গা থেকে শিক্ষা নিতে পারে নাই। আর আমাদের অন্যান্য যাদের বিএনপির বাইরে যারা আছে তাদের কথা যদি বলেন, তাদের খুব স্বাভাবিকভাবেই আপনার এখানে একটা প্রত্যাশার সাথে জনগণের সাথে একটা সংযোগের ব্যাপার আছে। ধরেন এখানে বিএনপি যেভাবে হোক না কেন এই ঘটনাগুলো করতে পারবে, এটা সত্য। হ্যাঁ, গায়ের জোরে আপনি ধরেন 5 বছর চালিয়েও যেতে পারবেন, এবং যেই তত্ত্বাবধায়ক সরকার নিয়েও কিন্তু আপনার বিএনপির একটা ভিন্নমত আছে, নোট অফ ডিসেন্ট আছে। এখন আমরা যেই জায়গায় ভয় পাচ্ছি সেটা হলো যে যদি এইভাবে 5 বছর যাওয়ার পর যদি মানে তত্ত্বাবধায়ক সরকার ফরমেশনের সময়টা আসে, তখন যদি বিএনপি তার ভিন্নমত নিয়ে একটা জায়গা অবস্থান নেয় আর বাকিরা সবাই যদি আরেকটা জায়গা অবস্থান নেয়, তাহলে কিন্তু এইবারও কিন্তু পাওয়ার ট্রানজিশনের ক্ষেত্রে একটা ক্রাইসিস তৈরি হতে পারে। তো সেই আশঙ্কার জায়গাটা আমরা এখনই অবজার্ভ করছি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, সংসদের বিশেষ হচ্ছে এই সংসদে নেই জাতীয় পার্টি, এবং ভোটের হিসাবেও জাতীয় পার্টির এবার ফলাফল একদমই চমকে ওঠার মতো, 0.89% ভোট পেয়েছে জাতীয় নির্বাচনে। এই ভোটের মধ্যে দিয়ে আসলে জাতীয় পার্টির বিলুপ্তির দিকে যাচ্ছে কিনা দল হিসেবে? না, আমি সেটা মনে করি না। প্রথম হচ্ছে যে আমরা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে তীব্র দ্বন্দ্বে জড়িয়েছিলাম, ওরাও আমাদের সাথে দ্বন্দ্বে জড়িয়েছে, আমরাও জড়িয়েছি, এবং প্রশাসনটা তাদের সাজানো ছিল, সাজানো প্রশাসনে ইঞ্জিনিয়ারিং করে আমাদের এই ফলটা করা হয়েছে। রংপুর সদরে জিএম কাদের 20,000 ভোট পেয়েছিল, 91 সালে জাতীয় পার্টি ফলে 1,05,000 ভোট পেয়েছিল। আমার আসন সুন্দরগঞ্জে আমরা এখন পর্যন্ত 7বার এমপি হয়েছিলাম, এবার ভোট পেয়েছি 33,000। এবং আমাদের এজেন্ডা বলেছে, তারা গণনার সময় পেয়েছে যে কখনো লাঙ্গলের ভোটগুলো আরেক মার্কায় দেওয়া হচ্ছে। আমি যেহেতু 5টা ভোট করেছি, আমি জানি প্রশাসন চাইলে এগুলো সবই করতে পারে। 18 সালে হয়েছে,
ওই স্কেলে না হলেও জাতীয় পার্টির ক্ষেত্রে এবার এটা হয়েছে। জাতীয় পার্টির ভোট একবার ছিল 16% 96 সালে, জোট মহাজোটের কারণে এটা 3%, 5%, 7% ছিল, এটা কখনো 1% নিচে আসতে পারে না। 1% নিচে আনা হয়েছে কেন? সেন্ট্রালের জায়গা থেকে যদি আপার হাউস হয়, ওখানে 100 সিট থাকে, 1% থাকলে একটা দল একটা আসন দাবি করতে পারে। ওই যে একটা আসন যেন দাবি করতে না পারে, যেন 1% নিচে নামাতে হবে। এখন আবার আপার হাউস হচ্ছেই না, যে আশঙ্কা থেকে জাতীয় পার্টিকে এটা করা হলো, এটা সম্পূর্ণ ইউনুস গভর্নমেন্ট হবে না কেন? আমাদের পার্টি তো বলা হয়েছে ইমিডিয়েটলি হচ্ছে না আর কি, মনে হচ্ছে আর কি না হবে নাও। ওই জন্য আমরা মনে করি অবশ্যই আমাদের রিলেভেন্সি, গুরুত্ব সবই ঠিক আছে। এই ভোটে জাতীয় পার্টির অসম্ভব জনপ্রিয় এমপিরা তৃতীয় পজিশন, সব জায়গায় আমাদের তৃতীয় করা হয়েছে। রংপুর সদরে তৃতীয়, সুন্দরগঞ্জে আমি এটি কি করা হয়েছে না জাতীয় পার্টির যে ভূমিকা গত 17 বছরে, সেটির কারণে আসলে জনগণ জাতীয় পার্টি থেকে সবকিছুর একটা কোর ভোট ব্যাংক থাকে। এই কোর ভোট ব্যাংকে চিট ধরে না। নোয়াখালীতে বিএনপির চিট ধরবে না, বগুড়ায় চিট ধরবে না, গোপালগঞ্জে এত কিছুর পরে আওয়ামী লীগ কি ভোট করলে 5টা আসনে আওয়ামী লীগ জিততো। এরকম জাতীয় পার্টি কিছু 5টা আসন না 3টা আসনে জিততো আর কি। ওরকম জাতীয় পার্টি কিছু কোর আসন আছে। আর এটা যে আপনার 18 সালে যে বিএনপির সাথে করা হয়েছে, 5টা আসন পেয়েছিল বিএনপি, তাই না? জামাত একটা আসন পায়নি। এবার জামাত 70টা আসন পেল, 18 থেকে 24। তার মানে ওটা খুব ভ্রান্ত ভোট ছিল। যদি ওটা ভ্রান্ত ভোট হয়ে থাকে, এবারও কিছু কিছু ক্ষেত্রে ভ্রান্ত হতে পারে। তবে হ্যাঁ, আমি অস্বীকার করব না, আমাদেরও রাজনীতিতে কিছু ভুল আছে। কিছু জনগণের একটা অংশ আমাদের উপর বিরক্ত, অন্য দলগুলো বিরক্ত। তবে এটা কখনো এত কমে নামতে পারে না। বাংলাদেশের ভোট কখনো এই ট্রেন্ডসে হয় না। দ্বিতীয় যে ইস্যুটা আপনি আসছেন, এই সংস্কার, এই প্রোক্লেমেশন, এই অর্ডিন্যান্স, জুলাই আদেশ, জুলাই গণভোট অর্ডিন্যান্স, এগুলোর ক্ষেত্রে প্রথম হচ্ছে আকাঙ্ক্ষাটা আমি সঠিক বলবো। একটা আন্দোলনের পরে সবাই সংস্কার করতে চাবে। সংস্কার করতে চাইলে সংস্কার করে ফেলতে পারত, গণপরিষদ করে, বা 7, 8, 10, 20 তারিখে, অথবা আগস্ট মাসে সরকার পতন হলো, 3 মাস 2 মাসের মধ্যে এগুলো ইমপ্লিমেন্ট করে ফেলা যেত। কনস্টিটিউশনাল ঘাটতি থাকলেও করে ফেলা যেত। কিন্তু আপনি কিন্তু এগুলোকে সংস্কার করে আবার কনস্টিটিউশনে নিয়ে আসলেন, এনে কনস্টিটিউশনের আন্ডারে অর্ডার দিলেন অথবা অর্ডিন্যান্স দিলেন। রাষ্ট্রপতি লেজিসলেটিভ বডি না, রাষ্ট্রপতি হচ্ছে এক্সিকিউটিভ হেড। আর্টিকেল 65 অনুযায়ী দেয়ার উইল বি এ পার্লামেন্ট অ্যান্ড দ্য লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য কান্ট্রি অর স্টেট শ্যাল বি ভেস্টেড টু দ্য পার্লামেন্ট, নট রাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতি কখন করবে? খুবই এমার্জেন্সি সিচুয়েশন, যুদ্ধ ঘোষণা করতে হবে, ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট যখন নাই, অথবা পার্লামেন্ট সেশনে নাই। সেটাই তো গত 1.5 বছর ধরে ছিল। এখন সেটাতে আমি আসছি, সেখানে লিমিটেশন আছে। লিমিটেশন হচ্ছে আপনি যেটা সংবিধান অ্যামেন্ডমেন্ট হবে, সংবিধানকে টাচ করবে, এটা আপনি অর্ডিন্যান্স দিয়ে পারবেন না। এটারও ব্যাকগ্রাউন্ড আছে। স্যার এডওয়ার্ড কোকের সময় কিং জেমস ছিল, উনি হঠাৎ করে বললো লন্ডনে কোনো নতুন বিল্ডিং করা যাবে না। হঠাৎ করে বললো ভুট্টা থেকে আমি স্টার্স তৈরি করবো, মার তৈরি করব। এবং উনি বললো আমার ডিভাইন রাইট আছে ল করার, আমি রাজা, পার্লামেন্ট থাকা অবস্থায়। তখন স্যার এডওয়ার্ড কোক বিখ্যাত জাজমেন্ট কেস অফ প্রোক্লামেশন 1610 বললো রাজার এক্সেপশনাল ক্ষেত্রে ল মেকিং পাওয়ার থাকতে পারে, কিন্তু কমন ল বাদ দিয়ে উনি ল করতে পারবে না। ওটাই আমাদের এখানে আছে, যে পার্লামেন্ট যে আইনটা করতে পারবে না, সেই আইনটা আপনি ওই মোমেন্টে রাষ্ট্রপতি পারবে না। পার্লামেন্টে যেহেতু তখন গণভোট ছিল না, গণভোট আইন পার্লামেন্ট পাস করতে পারতো না সংবিধান অ্যামেন্ডমেন্ট না করে, সেজন্য ওইটা যে অর্ডিন্যান্স করা হয়েছে এটা ইললিগাল এবং অসাংবিধানিক। সংবিধান পার্টি আপনি সংসদে ছিলেন, আমার একটু জানার বিষয় যে সংবিধান এবং পার্লামেন্ট এটি আগে না জনগণের রায়টি আসলে আগে? কোনটা আসলে রাষ্ট্র কোনটাকে প্রাধান্য দেবে? তাত্ত্বিকভাবে বললে অবশ্যই জনগণের রায় আগে, কোনো সন্দেহ নেই। তাহলে হ্যাঁ ভোট বিজয় হয়েছে এবং জনগণের রায় দিয়েছে, সেটি তাহলে আপনি গণভোটে গেলেন, সেই গণভোটটা কোথায় আছে? গণভোটটাকে থাকতে হবে। গণভোট ছিল 15 অ্যামেন্ডমেন্টের আগে, বাংলাদেশে গণভোট ছিল। সেই গণভোট হচ্ছে পার্লামেন্টের আইনের পাশ হওয়ার পরে, কিন্তু পার্লামেন্ট আইনের আগে গণভোট হবে, এটা কোথায় আছে, কিভাবে আসলো? শেখ হাসিনার পালিয়ে যাওয়া এই ধরনের সংকট সেটিও তো আসলে কোথাও ছিল না, সেই কারণে অবশ্যই অনেকেই বলবে যে কোথায় আন্দোলন ছিল, কোথায় শেখ হাসিনা পালিয়ে। হ্যাঁ, অনেকগুলোই সংবিধানের বাইরে হয়েছে, আবার ভোট তো 300 আসনেই হয়েছে, আবার সংসদের ক্যাপিটাল তো ঢাকাতেই হচ্ছে। চিফ ইলেকশন কমিশন নিজেকে তো চিফ ইলেকশন কমিশনারই বলছেন, চিফ জাস্টিস তো নিজেকে চিফ জাস্টিসই বলছে। এগুলো কোথায় আছে? সংবিধানেই তো আছে। তো যেখানে যেখানে আপনি সংবিধান মেনেছেন, রাষ্ট্রপতি যখন একটা আইন করলো, সেটা থেকে সংবিধান মেনেই করতে হবে। কিন্তু গণপরিষদ করা যেত সেই সময়। ইউনুস স্যারের সমস্যা হচ্ছে, ইউনুস স্যার ওই সংস্থাগুলো চাচ্ছিলেন, কিন্তু এটা দায় নিতে চাননি। একটা গণভোট দিয়ে একটা রাষ্ট্রপতির উপর দিয়ে উনি ঠেলে দিয়েছে। উনি চাইলে গণপরিষদ করে দিতেন সব দলকে নিয়ে, এই সংস্কারগুলো আশীর্বাদ তখনই হয়ে যেত। এখন বিএনপি ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে আসছে, তার সাংবিধানিক একটা বিতর্কের সুযোগ আছে, সে সেই সুযোগটা মেনে নিয়ে সংস্কার করবে কি না, এটা তো মূলত বিএনপির উপর। তবে আমি একটা শেষ করে দিচ্ছি, তবে এটা
জনগণ কিন্তু বিএনপির এই জিনিসটাকে ঠিক সঠিকভাবে দেখবে না। জনগণ অনেকটা মনে করতে পারে যে বিএনপি কিছুটা বিট্রে করছে ভোটের জন্য, এটা মনে করতে পারে। জনগণ মনে করতে পারে কিছুটা ভিত্তি করছে। মুজিবুর রহমান মঞ্জু সংস্কার নিয়ে যথেষ্ট পরিবর্তন, সংবিধানকে সবসময় সংবিধানকে ব্যবহার করে। আমাদের রাষ্ট্রে যতগুলো রাজনৈতিক সংকট হয়েছে এই সংবিধানকে কেন্দ্র করে হয়েছে, যে যার মতো করে সংবিধানকে ব্যবহার করেছে। কখনো সেটি আদালতের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, কখনো সংবিধানের ঘাড়ে চাপিয়ে এই কাজগুলো করা হয়েছে। রাজনীতি আসলে এটি এক ধরনের কেমন সংস্কৃতি যেটি রাষ্ট্রকে আসলে বারবার পিছিয়ে দেয়? ধন্যবাদ নসরুল্লাহ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে একদম পুরনো বিতর্ক আমরা এখন যেটা শামীম হায়দার পাটোয়ারি এটা বললেন, এগুলো আমরা বহু করেছি, বহু টক শোতে বলেছি। দেখেন, আমরা যখন মুক্তিযুদ্ধ করি, মুক্তিযুদ্ধকে যদি এখন পাকিস্তান হাইকোর্ট আপনি নিয়ে যান, মুক্তিযুদ্ধকে কি বৈধতা দিবে তারা? তারা তো বলবে যে এটা অবৈধ কাজ হয়েছে, এটা রাষ্ট্রদ্রোহ কাজ হয়েছে, তাই না? সো পাকিস্তানের ফ্রেমওয়ার্কে মুক্তিযুদ্ধ যেরকম অবৈধ, শেখ হাসিনার সেই তথাকথিত সাংবিধানিক ফ্রেমওয়ার্কে আমাদের গণ অভ্যুত্থান অবৈধ। কিন্তু বাংলাদেশের মানসপটে একটা স্বৈরাচার বা একটা বৈষম্যের বিরুদ্ধে, একটা জুলুম অত্যাচারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের জাতীয় জীবনের অহংকারের শীর্ষস্থানে অবস্থান করছে। ঠিক তেমনি গণ অভ্যুত্থান, সংবিধান, পার্লামেন্ট, আমাদের যত কিছু হচ্ছে সব কিছুর উপরে স্থান করে নিয়েছে বলেই এটা আপনার সব কিছুকে ধারণ করে। এটা যতক্ষণ আমরা ঐক্যমতে পৌঁছাতে না পারবো, ততক্ষণ এই পুরানো পেঁচাল, গ্যাঞ্জাম, সংবিধান, নানা তথ্য উপাত্ত আমরা হাজির করতে পারবো। আপনি একটা জিনিস দেখেন, সেটা হলো যে হবস রুশো তারা যেই সোশ্যাল কন্ট্রাক্টের কথা বলেছেন, যে রাষ্ট্রটা হচ্ছে একটা সামাজিক চুক্তি। ঠিক আছে, আমরা যে ধরেন আমি 80,000 ভোট পেয়ে ফেল করলাম, কিন্তু আরেকটা লোক 55,000 ভোট পেয়ে এমপি হলো, ভুরি লোক 60,000 65,000 ভোট পেয়ে এমপি হলো। তাহলে আমি কি এখন বলতে পারি আমি বেশি লোকের রায় পেয়েছি কিন্তু উনি কম পেয়ে হলেন কেন? এটা তো সামাজিক চুক্তি, এটা তো একটা পদ্ধতি তৈরি করেছি আমরা, ঠিক আছে না? কিন্তু পদ্ধতি যখন আমি মানবো না, আমি যখন বলবো আমি মানি না কিছু, শেখ হাসিনা যেমন, আমি কালকে প্রশ্ন তুলেছি যে শেখ হাসিনা কোন সংবিধানের আর্টিকেল অনুসারে তারেক রহমানকে নির্বাসিত করেছেন, কোন আর্টিকেল অনুসারে উনি আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে গুম করেছিলেন, ওনাকে যে ইন্ডিয়া পাচার করে দিয়েছিলেন, এটা কোন আর্টিকেল বলে? আর কোন আর্টিকেল বলেই বা ওনারা আবার দেশে ফিরে এসেছেন? আপনি দেখেন গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই শাহাবুদ্দিন আহমেদ সাহেব প্রধান আমাদের রাষ্ট্রপতি, উনি এক অর্ডারেই খালেদা জিয়াকে মুক্ত করে দিলেন, কোনো আদালতের রায় লাগে নাই, কিছু লাগে নাই। তাইলে কি পেয়েছেন? একটা ডক্ট্রিন অফ নেসেসিটি। ডক্ট্রিন অফ নেসেসিটি হচ্ছে এমন একটা ধারা যখন আপনার কিছুই থাকবে না। আমাদের যেমন মুসলমানরা আমরা যখন কি করি, অজু করি হচ্ছে পরিষ্কার করার জন্য, কিন্তু যখন পানি থাকে না তখন আমরা কি করি? তায়াম্মুম করি। তায়াম্মুম করলে উল্টা শরীর ময়লা হয়, ধুলাবালি আরো লাগে। তার মানে কি, আপনার অপোজিট কাজ করেও বিশেষ পরিস্থিতি আপনাকে করতে হবে। আমাদের গণ অভ্যুত্থানটা হচ্ছে একটা বিশেষ পরিস্থিতি। শেখ হাসিনা এই সংবিধানের দোহাই দিয়ে, এরশাদও আমাদের এই সংবিধানের দোহাই দিয়ে, এখন যদি আমি প্রশ্ন তুলি যে এরশাদ সাহেব ক্ষমতা দখল করেছিলেন কোন সংবিধানের বদলে, কোন সংবিধানের মতে? দুর্ভাগ্য হচ্ছে কি জানেন, আমাদের সংবিধান লাগবে তার মানে এটা না যে সংবিধান ছাড়া আমরা চলবো। দেখেন, মুক্তিযুদ্ধের পরেই আবার রাষ্ট্রটা কিন্তু আবার সেই সংবিধানে ফিরে আসছে, কিন্তু একটা সমঝোতার মধ্য দিয়ে। যেমন আমরা যে 72 সালে সংবিধানটা প্রণয়ন করেছি, এটা কারা করেছে? পাকিস্তানের পার্লামেন্টে বিজয় যারা হয়েছিল তাদেরকে তো গণপরিষদ আকারে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন এটা তো গণভোটও হয় নাই, এটা তো কোনো আলাদা করে জনগণের রায় নেওয়া হয় না, কিন্তু পরে এসে আপনি জনগণের হয়তো রায় নিয়েছেন। কথা হচ্ছে যে আমরা এবারে কেন বিএনপির সাথে আমাদের আপনার ঐকমত্য কমিশনে যে তর্কটা হয়েছে, বিএনপি চেয়েছিল যে ভাই পার্লামেন্টই সব পারবে। আচ্ছা, পার্লামেন্টে যদি সব পারে তাহলে 91 সালে আবার গণভোট কেন হয়েছিল? কেন আপনার রাষ্ট্রপতি শাসিত অবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় প্রবর্তনের কারণে আবার জনগণের রায় কেন নিতে হয়েছিল? কারণ পার্লামেন্টের মৌলিক চরিত্র পরিবর্তন করতে হলে আপনাকে জনগণের ইচ্ছাটা জানতে হবে, জনগণের সমর্থনটা নিতে হবে। যে কথাটা শামীম হায়দার পাটোয়ারি তুলেছেন, ভাই আপনি আগে করবেন না পরে করবেন সেটা আলাদা বিষয়, কিন্তু আপনার তো জনগণের রায়টা নিতে হবে। আমরা যে কারণে এই জিনিসগুলোকে সমঝোতার ভিত্তিতে করেছি, যে উনি যেটা বলেছেন যে রাষ্ট্রপতি এই করতে পারেন না, এই আদেশ দিতে পারেন না, ঠিক আছে, রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন না যদি আপনি ধরেন, তাহলে তো সেটার কারণেই তো আজকে তাহলে তো রাষ্ট্রপতি তো নির্বাচনও করতে পারেন না, ঠিক আছে। আচ্ছা, রাষ্ট্রপতি যখন আদেশ দিয়েছেন সেটাকে তো সাপ্লিমেন্ট করার জন্যই তো আমরা গণভোটটা নিয়েছি। আপনি শাহাবুদ্দিন আহমেদ সাহেব যখন ক্ষমতা নেন তখন তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না,
তাহলে পরে পার্লামেন্টে তো তত্ত্বাবধায়ক সরকারকে তা আমরা অনুমোদন দিয়েছি। এরশাদ সাহেব যেভাবে ক্ষমতা দখল করেছেন, পরবর্তীতে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ওনার সেই ক্ষমতাটাকে তো বৈধ করা হয়েছে আমাদের সংবিধানে। আমরা যদি ভাই এবং দ্যাট ইজ থ্রু পার্লামেন্ট, জি দ্যাট ইজ থ্রু পার্লামেন্ট, আমি সেটাই বলছি। 2008 সালে আমার কথা হচ্ছে আমাদের এবারে গণ অভ্যুত্থান, আমাদের রাষ্ট্রপতির আদেশ, আমাদের গণভোট, আমাদের এই জুলাই সনদ, এই সব কিছুকে যদি আমাদের নেক্সট এই সংস্কার পরিষদ আর পার্লামেন্ট বৈধতা দেয় এবং প্রয়োজনে ধরেন আরেকটা গণভোট করলেন, তাহলে তো সলিউশনটা হয়ে গেল। আমরা এই প্যাঁচের মধ্যে যাচ্ছি কেন? প্যাঁচের মধ্যে যাচ্ছি আসলে আপনি দেখেন, কালকে না পরশুদিন সংসদ বসবে, তাহলে সংসদ অধিবেশন কে পরিচালনা করবে? সংবিধানে কি লেখা আছে? সংবিধানে লেখা আছে আগের স্পিকার করবে। যদিও আইনের একটু সুযোগ রয়েছে যে নির্বাচিত একজন। তাহলে দেখেন বিএনপি যে যুক্তিটা তুলেছে যে এই রাষ্ট্রপতি না হইলে হবে না, বা রাষ্ট্রপতি মারা যেতে পারতেন না, অসুস্থ হয়ে মারা যেতে পারতেন না, তাইলে আমাদের একটা প্রভিশন আমাদেরকে হইতো না, হয়তো তো সেই জন্য বিএনপি এবার একটা ভাইস প্রেসিডেন্ট পদ ক্রিয়েট করবে। আচ্ছা, তো আমি যেটা বলছি যে আপনি সংবিধান সমুন্নত রাখতে পারেন নাই বলে, সংবিধান ভুলুণ্ঠিত হয়েছে বলে, নির্বাচনের মাধ্যমে আমাদের সংবিধানে বলা আছে ক্ষমতা পরিবর্তন হবে নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন বলেই সংবিধানের বাইরে এসে জনগণকে রাজপথে ফয়সালা করতে হয়েছে। এবং এই রাজপথের জনগণকে যখন আবার আপনি সংসদীয় সাংবিধানিক জায়গায় ফিরতে হবে, আপনাকে অনেকগুলো লুপ হোলসের মধ্য দিয়ে গিয়ে একটা জায়গায় সেট করতে হবে, এবং সেই সেটটা করার জন্যই গণভোটের কথাটা এসেছে। কারণ জনগণ আমাদের রাষ্ট্রের সার্বভৌম, জনগণ যখন সবাই মিলে বলবে, তাইলে তো ভাই পার্লামেন্টে পাশ হওয়ার পরেও আমাদের 91 সালে আমরা যে গণভোটটা করেছি, পার্লামেন্টে পাশ হওয়ার পর আবার গণভোটটা কেন করতে হয়েছে? 72-এর সংবিধান সংসদে পাশ করার পরও, গণপরিষদে দেওয়ার পরও কেন সেটাকে আবার গণভোটে বৈধতা দিতে হয়েছে? এটা এই জন্যই দিতে হয় যে জনগণের মানে পছন্দটা বা সমর্থনটা হচ্ছে সার্বভৌম। আজকে আমরা বিএনপিকে ক্ষমতাসীন বলছি, কিসের ভিত্তিতে বলছি? জনগণের রায়ের ভিত্তিতে বলছি, এটাই তো জনগণের সার্বভৌমত্ব। সুতরাং এই সংবিধানের প্যাচালটা বন্ধ করেন ভাই, জাতীয় পার্টি বন্ধ করেন, বিএনপি বন্ধ করেন, করে জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হন। আপনাদের প্রধান সংকট একটাই, উচ্চকক্ষে আপনারা পিয়ারের, আমরা যে ভোটের পিয়ারটা চাচ্ছি সেটা মানছেন না। ভোটের পিয়ার ছাড়া এই উচ্চকক্ষের কোনো মূল্যই থাকবে না জনগণের কাছে। আপনারা আলাদা করে জনমত নেন। আসাদুজ্জামান রিপন, এই সংস্কার সংবিধান এটি নিয়ে বেশ টানাহেঁচড়া চলছে। গণভোট যে 4টি বিষয়ের উপর কেন্দ্র করে হয়েছে সেটি আবার জুলাই সনদে ছিল না। এটি নিয়েই মূলত রাজনৈতিক দলগুলো আসলে টানাপোড়েন, কোনটি বাস্তবায়ন হবে কোনটি বাস্তবায়ন হবে না। কারণ বেশ কিছু সিদ্ধান্তের উপরে নোট অফ ডিসেন্ট ছিল বিএনপির, এবং বিএনপি সেটি, এবং একই সঙ্গে বিএনপির 31 দফা ছিল, এবং ধারণা করা হচ্ছে বিএনপি তার 31 দফাকে আসলে ধীরে ধীরে বাস্তবায়ন করবে এই জুলাই সনের সাথে মিলিয়ে। না, সেটা তো একটা পলিটিক্যাল পার্টি তো তা করতেই পারে, তার নিজের রাজনৈতিক, তার পলিটিক্যাল যে ইশতেহার আছে, পার্টির যে ইশতেহার আছে, নির্বাচন আগে জনগণের কাছে যে ইশতেহারটা প্রকাশ করেছে, সেই ইশতেহার বাস্তবায়ন করাটাই হচ্ছে একটি রাজনৈতিক দলের নির্বাচনের পরে তার দায়িত্ব। সেটা তো বিএনপি করবে, তাতে কোনো সন্দেহ নেই। বাট অন দ্য আদার হ্যান্ড, যেটা জুলাই সনদ ড্রাফটিংয়ের ক্ষেত্রে বা এই আলোচনাগুলোর ক্ষেত্রে বিএনপি যে সমস্ত বিষয়ে মত দিয়েছে, তার আমাদের দলের তরফ থেকে, আমি তো আর মানে সেই ডেলিগেশনে ছিলাম না, বা ডেলিগেশন যিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি দায়িত্ব নিয়েই বলেছেন যে বিএনপি যে সমস্ত বিষয়গুলো আলোচনা করেছে, ঐক্যমতে পৌঁছেছে, প্রতিশ্রুতি দিয়েছে, অঙ্গীকার করেছে, সোজা কথা, সেগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব। ওখান থেকে ডেভিয়েট করার কোনো স্কোপ নাই। দ্যাট ইজ দ্য প্রমিস বিফোর দ্য নেশন। এটা তো মানে মজলিসের কোনো কথা না, এই স্পোক বিফোর দ্য নেশন, উনি তো সবার সামনেই বলেছেন কথাটা। সুতরাং ইট ইজ রেকর্ডেড। এখান থেকে বিএনপি মানে পিছিয়ে আসার কোনো স্কোপ নাই। আমি মনে করি না যে বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, যে অঙ্গীকারগুলো করেছে রাষ্ট্রের যে সমস্ত ইস্যুতে সংস্কারের প্রশ্নে, সেখান থেকে বিন্দুমাত্র বিএনপি পিছু হটবে না। উচ্চকক্ষের কথা বিএনপি মানে সংস্কারের মধ্যে উল্লেখ করে, সংস্কার প্রস্তাবের মধ্যেও আছে, বিএনপির 31 দফার মধ্যেও আছে। বাংলাদেশে তো কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো প্রতিষ্ঠান বিএনপি তদানীন্তন চেয়ারপারসন আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়াকে তো কেউ জিজ্ঞেস করেনি যে আপনি প্রধানমন্ত্রীর টেনিউরটা কমিয়ে দেন, প্রেসিডেন্টের পজিশনটাকে আরও এম্পাওয়ার করে দেন, আপনি পার্লামেন্টকে বাইক্যামেরাল করে দেন, বা এই ধরনের আপনাদের ভাবনা চিন্তা আছে না, এই ধরনের কোনো সাংবাদিক কখনো প্রশ্ন করে নাই। ইট ওয়াজ বিএনপি লিডারশিপ। আমি ওয়াজ বলছি মানে যেহেতু আগে আমরা করেছি। তো
সুতরাং আমাদের পার্টির তরফ থেকেই তো আজকে যে সংস্কারের যে ভাবনা, যে সংস্কারগুলো নিয়ে আলোচনা হচ্ছে, বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টিতে এই সংস্কার ধারে কাছেও ছিল না। আপনি যদি চিন্তা করেন 5 বছর, 7 বছর, 8 বছর আগে, 10 বছর আগের কথা চিন্তা করেন, একেবারে শুরু থেকে বিএনপি মনে করেছে যে বর্তমান যে সময়টিতে বাংলাদেশ যাবে বা ভবিষ্যৎ বাংলাদেশ যেই জায়গায় পৌঁছবে, সেই জায়গাগুলোতে ঠিক মানে আপনার 72 সালের অ্যাডপ্টেড যে সংবিধান, সেই সংবিধানের সব জায়গায় চলবে না। আমাদের তো অনেকগুলো মানে মানে ফ্লজ আছে, যেমন ধরেন তো পার্লামেন্টের স্পিকার নাই, ডেপুটি স্পিকার না, সব পালিয়ে গেছে, জেলে আছে, ইত্যাদি ইত্যাদি। এখন একটা অধিবেশন বসবে, কে প্রিজাইড করবে? উচ্চকক্ষের কথা বলা আছে, উচ্চকক্ষ কে প্রিজাইড করবে? একজন বয়োজ্যেষ্ঠ নেতা তিনি এসে সভাপতিত্ব করবেন, দ্যাট ইজ নট দ্য সলিউশন। মনে করুন উচ্চকক্ষে গেল একজন 90 বছর বয়স্ক একজন ব্যক্তি উচ্চকক্ষে গেলেন, কথার কথা, সেই হিসেবে উনি অনেক বয়স্ক। এখন আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে সিনিয়রিটি জাজ করবেন, কারণ বাংলাদেশ উচ্চকক্ষের ধারণা কখনো ছিল না। হুইল প্রিজাইড ওভার দ্য মানে সেশন অফ দ্য মানে আপার হাউস। তো আপনি এই এরকম তো ফাঁকফোকর ছিল, যার জন্য আমাদের পার্টি নির্বাচনী ইশতেহারের মধ্যে কিন্তু আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান কিন্তু উল্লেখ করেছেন, আপনার খেয়াল থাকার কথা, তিনি বলেছেন যে বিএনপি যদি মেজরিটি সিকিউর করতে পারে তাহলে ভবিষ্যতে একজন উপরাষ্ট্রপতির পদও বিএনপি ক্রিয়েট করতে চায়। আলাউদ্দিনই বোধহয় উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে ওই মানে বিএনপি সংবিধান নিয়ে মানে কিছু এক্সারসাইজ করেছে, পার্টিকুলারলি বিচারপতিদের বয়স বাড়ানোর ব্যাপার নেই। এটা প্রায়শই অনেকেই এটার কথার জন্য বলেন বা বিএনপি সমালোচনা করতে যে বলেন, এটা যদি এতই যদি অফেন্সিভ হতো, নেইদার আপনার কি বলে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ প্রচণ্ড বিএনপি সমালোচনা করেছে, তারা কিন্তু বিচারপতিদের বয়স কমায় নেই। বিএনপির একটা কনসেপ্ট ছিল, এটা বহুবার অন বিহাফ অফ পার্টির মুখপাত্র তো কয়েক দফায় ছিলাম, তো এক দফায় প্রায় 16 মাস আমি দায়িত্ব পালন করেছি। তখন ওটা ব্যাখ্যাও দিয়েছিলাম যে তখন সরকারি চাকুরিজীবীদের বয়সসীমা ছিল 57 বছর, 57। তো তখন পার্টির মধ্যে একটা আলোচনা হলো, সেটা হচ্ছে যে আমাদের জুডিশিয়ারিতে যারা বিচার মানে হায়ার জুডিশিয়ারিতে যারা যান, একটা তো আছে সিভিল সার্ভিসের মধ্য দিয়ে আপনার মানে ডিস্ট্রিক্ট লেভেলে মানে অ্যাসিস্ট্যান্ট জাজ বা জয়েন্ট জাজ এভাবে আস্তে আস্তে ডিস্ট্রিক্ট জাজ হয়ে যান। এটা আবার ওনাদের মধ্যেও কাউকে হায়ার মানে হায়ার কোর্টে আনা হয়। তো আমি বলছি যে তখন মোস্টলি দেখবেন জাজেস মানে হাইকোর্টে যারা জাজেস অ্যাপয়েন্টেড হন, তারা কিন্তু আপনার মোটামুটি প্রায় মানে 50-55 বছর মানে অনেক অভিজ্ঞ আইনজীবীদেরকে নেওয়া হয়। আচ্ছা, তো দেখা গেল যে উনি যদি 57 বছরে যদি সরকারি চাকরির মতো থাকে, উনি 55 বছরে বা 54 বছরে যোগদান করলেন হাইকোর্টে, 2 বছর ওনার পিরিয়ড মানে প্রবেশনের পিরিয়ড, এটা কি বলেন আপনারা, প্রবেশনের পিরিয়ড 2 বছর যে অ্যাসিস্ট্যান্ট জাজ ঠিক আছে, এডিশনাল জাজ হিসেবে কাজ করেন। তো তখন হয়ে গেলে তার ধন মনে করেন 55-তে জয়েন করলেন, 2 বছর এডিশনাল নিয়ে আর চাকরিতে থাকলে 57 শেষ। তো বিএনপি চিন্তা হলে একটা মানুষ যখন অভিজ্ঞতা সঞ্চয় করে যখন জুডিশিয়ারিতে যখন আসে একটু লেট এজে, তাদের চাকরিটা তারা তো দেশ বিচার বিভাগে অনেক দিতে পারেন, তখন জাস্ট প্লিজ আমাকে একটু 57+10 মানে অঙ্কটা হচ্ছে 57+10 দ্যাট ইজ 67। এখন গড় আয়ু যা, আমি তো আমার নতুন গভর্নমেন্টকে আমি বলবো যে এটাকে 70 করে দেন, 70 করে দেন, মানুষ তো এখন অনেক দিন বাঁচে। সেটা ঠিক ছিল, কিন্তু সেটা কেন নির্বাচনের আগে করতে হবে, যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে তখন একটু বিতর্ক তৈরি করা। এটা আপনি এই যুক্তি আপনি তুলতে পারেন, আর্গু করাটা, কারণ বিএনপি কে নিয়ে এই যুক্তি আছে 96-তে এখন যদি বলেন যে বিএনপি কি হায়ার কাউন্সিল এখন তৈরি করবে না, মানে উচ্চকক্ষ এখন ক্রিয়েট করবে না, এটা করবে মানে মেয়াদের পর, এখন কেন করতে গেলেন? ওয়েল, এটা তো একটা পার্টির নিজের পলিসির ব্যাপার থাকবে, এটার মধ্যে মানে আপনার কোনো মানে আপনার অন্য কোনো মানে অসৎ উদ্দেশ্য ছিল বলে আমি মনে করি না। এবং এটা যদি অসৎ উদ্দেশ্য থাকে তাহলে আমার অনুরোধ থাকবে যারা এটা সমালোচনা করেন তারা হাউসে একটা প্রস্তাব তোলেন যে বিচারপতিদের বয়স আমার পার্টিটা বিবেচনা করবে। স্বাধীনতা পার্টি উচ্চকক্ষ এই যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, এটি আসলে কতটা কাজে আসবে, কিন্তু যে উপরাষ্ট্রপতি পদ তৈরি, এটি আসলে আমাদের যে চলমান যে গণতন্ত্র সেটিতে আসলে কোনো পরিবর্তন আনবে কিনা? দেখুন, বাংলাদেশের সাংবিধানিক কাঠামোতে প্রাইম মিনিস্টার পদটি এত গুরুত্বপূর্ণ, এত পাওয়ারফুল, আপনি এই রিফর্মগুলো করেও তাকে আটকাতে পারবেন না। আমি সিম্পল একটা উদাহরণ দিই, আমি কোর্টে সাদা শার্ট পরে একটা প্রোগ্রামে গেছি, একজন আমাকে বললো জনাব তারিক যেহেতু সাদা শার্ট পরেন আপনিও সাদা শার্ট পরছেন। বাংলাদেশের মানুষের মেন্টালিটি হচ্ছে এরকম, পিএম কেন্দ্রিক চিন্তা, পুরো প্রশাসন এক জায়গায় আছে, সেখানে উনি স্পিকার নিয়োগ করবেন, উনি রাষ্ট্রপতি নিয়োগ করবেন, উনি চিফ জাস্টিস প্র্যাকটিক্যালি ডিফ্যাক্টো ডিজুর নিয়োগ করবেন,
ইলেকশন কমিশনারও ওনার হোল থাকবে, পরবর্তী ইলেকশন উনি চাইলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারবেন। এটার বাধা দেওয়ার কোনো সাংবিধানিক কোনো বিধান নেই, এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস, জনমত, গণতান্ত্রিক কালচার, শ্রদ্ধাবোধ। সেই জন্য তো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো না ঠিক আছে, ওগুলো নিয়োগের ব্যাপারে কথা ওগুলো দিয়ে খুব একটা লাভ হবে না আর কি আমার মতে, আমি বলবো পরে। 2 হচ্ছে এরশাদ রেফারেন্ডাম করেছিলেন, জিয়াউর রহমান রেফারেন্ডাম করেছে সংবিধানের বাইরে, সংবিধান সাসপেন্ড করে। এই ফান্ডামেন্টাল জায়গাটা আমি প্রথম থেকেই বলে আসছি, তারা এসে প্রথমে সংবিধান সাসপেন্ড করেছেন, তারপরে এক পর্যায়ে গিয়ে বলেছেন আমরা যে 3 বছর 2 বছর ছিলাম, এতদিন কাজগুলো করেছি, এগুলো হ্যাঁ না ভোটে পাশ করান। আর এখন থেকে এখন পর্যন্ত সংবিধান সাসপেন্ডেড না, কিন্তু ধরেন আপনি সংবিধান সাসপেন্ড করে নাগরিকের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে পরে এসে নাগরিকের আমি সেটা রাইট রং বলছি না, এইটা আসলে ওটা আমি রাইট রং বলছি না, ওটা আমি রাইট রং বলছি, আমি বলছি তখন সাসপেন্ড ছিল। আর না, ওটা সাংবিধানিক হয়নি, ওটা পরে সুপ্রিম কোর্ট বলেছে সাংবিধানিক হয়নি, এটা বলেছে। আর আপনি সংবিধান রেখে অসাংবিধানিকভাবে সংবিধান সংশোধন করতে পারবেন? সংবিধান সাসপেন্ড করতেন, গণপরিষদ করতেন, কিন্তু আপনি সংবিধান রেখে অসাংবিধানিকভাবে সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে পারবেন না। এটা আমার নিজের এ বিষয়ে পড়ালেখা আছে, 4টা লয়ের ডিগ্রি আছে, এবং কোনো লয়ার এটা বলতে পারবে না। বিপ্লব তো অনেক কিছু বলতে পারেন আপনারা, কিন্তু আপনারা তো আবার অর্ডিন্যান্সেই গেলেন। দ্বিতীয় যেটা হচ্ছে 91 সালের যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, ওইটা সংবিধানে বলা ছিল সার্টেন প্রভিশন অফ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে গেলে পার্লামেন্ট পাস করার পরে গণভোটে দিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে আপনি যখন পার্লামেন্টের ক্যারেক্টারটা চেঞ্জ করবেন, রাষ্ট্রপতি শাসিত থেকে কেয়ারটেকার গভর্নমেন্টে আসবেন, এবং যে কারণে এরশাদ স্যার যে বিভিন্ন কোর্ট করলেন ডিভিশনে, সেই কোর্টগুলো করার পরে কিন্তু চমৎকার আইডিয়া ছিল যে প্রত্যেক বিভাগে একটা করে সুপ্রিম কোর্ট থাকবে, কিন্তু পরে সুপ্রিম কোর্টে বাতিল করলো কেন? বলে যে এটা বেসিক স্ট্রাকচারে হিট করছে, আপনি গণভোট ছাড়া করেছেন, ওই জন্য সুপ্রিম কোর্ট না করে দিয়েছে। তো ওই সব প্রভিশনে গণভোট লাগবে, আর কোন কোন পরিবেশনে গণভোট লাগবে না, নাহলে তো সবই আপনি গণভোটে পাস করতে পারবেন। গণভোট দিয়ে তো আপনি বলতে পারেন আমি 100 বছর ক্ষমতা থাকবো, গণভোট যদি হ্যাঁ আসে তখন কি হবে? গণভোট একটা চমৎকার জিনিস, বিপ্লবের চেতনা, কিন্তু গণভোট দিয়ে তো আপনি সবই হ্যাঁ না করতে পারবেন। এবং ইনফ্যাক্ট এরশাদ এবং জিয়াউর রহমানের গণভোট 98% ভোট কাস্ট হয়েছে, 88% হ্যাঁ পড়েছে। তো গণভোট কম পড়েছে, এবার তো না ভোটেও। আমি এটা বলছি, গণভোটের ভিত্তিটা দুর্বল এই কারণে, গণভোটটাও করতে গেলে আপনাকে সংবিধান করতে এই কারণে, যে কোনো সরকার ভোটকে নিয়ন্ত্রণ করে গণভোট দিয়ে বলতে পারে আমি 100 বছর ক্ষমতায় থাকবো। এই জন্যই গণভোটটার উপর এত আস্থা রাখার কিছু নাই। আরেকটা শেষ করে দিচ্ছি, জি আমি একটু শেষ করি। আরেকটা হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ অবশ্যই সংবিধান অনুযায়ী হয়নি, কিন্তু মুজিবনগর সরকার প্রথম কি আইন করেছে জানেন? লস কন্টিনিউশন অর্ডার 1971, যে পাকিস্তান পিরিয়ডের যত ল ছিল সেগুলো অলরেডি অ্যাপ্লিকেবল হবে, কারণ আপনাকে আগে আইনটা নির্ধারণ করতে হবে, আপনি কী দিয়ে চলবো, দেশ চালাবো কী দিয়ে। তারা বললো পাকিস্তানি আইন দিয়েই চলবে, যতক্ষণ পর্যন্ত ওইসব বিষয়ে নতুন আইন করা হচ্ছে না। ওই আইনটা মুজিবুর রহমান এসেও আবার প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়েছে, ওই আইনটা আমাদের সংবিধানেও আছে। প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে জুলাই সনদকে লিগাল করা হয়েছে। কোথায় আছে প্রেসিডেন্সিয়াল অর্ডার? প্রেসিডেন্ট অর্ডার দিতে পারবে, কোথায় আছে? প্রেসিডেন্ট কি অর্ডার দিতে পারবে নাকি? প্রেসিডেন্ট অর্ডার দেবে যখন সংবিধান থাকবে না, যখন সংসদ থাকবে না। এই জন্য সংবিধানের পিছনে আইনের একটা ব্যাখ্যা দেওয়া আছে, সেখানে সব কিছু বলা আছে আইন, প্রেসিডেন্সিয়াল অর্ডার শব্দটা নাই। কারণ এটা আমার ব্যাখ্যা, যখন সংবিধান কার্যকর হয়ে গেল তখন থেকে প্রেসিডেন্ট আর প্রেসিডেন্সিয়াল অর্ডার দিতে পারবে না, তখন থেকে উনি দিতে পারবে অর্ডিন্যান্স অথবা পার্লামেন্ট আইন পাস করবে, তখন থেকে তার ক্ষমতা খর্ব হয়ে গেল। সংবিধান নাই, গণপরিষদ, তখন আইনের প্রয়োজনে আপনি অর্ডার দিবেন। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে লিগ্যাল সেন্স থেকে জিনিসগুলোকে চিন্তা করা হয়নি, আবেগ দিয়ে করা হয়েছিল সেই সময়। আমরা এগুলো কথা সেই সময় টকশোয় বলেছিলাম, আজকে তাই তো বাস্তবায়ন হচ্ছে। আমি একটু 1 মিনিটের মধ্যেই শেষ করতে চাই। সেটা হচ্ছে যে দুটো আপনার গণভোট উনি কথা বলেছেন 77 এবং 85-এ, 3টা গণভোট হয়েছে, একটা তো 91-তে হচ্ছে, সেটা তো ঠিকই আছে। তো 77-এর যে গণভোটটা প্রেসিডেন্ট জিয়া যেটা করলেন, মনে হতে পারে যে প্রেসিডেন্ট যে 77-এ যে উনি গণভোটটা করলেন, যে তার নীতি কর্মসূচি বা তার পলিসির প্রতি মানুষের কনফিডেন্স আছে কিনা, ইয়েস অর নো, এটার উপরে তো কনফিডেন্সটা মানে নিলেন উনি। তো 77-এর ব্যাপারটা একটু ভিন্ন, 85টার মতো না। দ্রুত শেষ করতে, সেটা হচ্ছে যে 77-এ বাংলাদেশ রাষ্ট্রের ক্যারেক্টারটি বদলে গেছিল। বাংলাদেশের সংবিধানে এটা একটা ডেমোক্রেটিক প্যাটার্নের মধ্যে দিয়ে বাংলাদেশ চলবে, এটি ছিল 72-এর সংবিধান। শেখ মুজিবুর রহমানের আমলে এটাকে একদলীয় শাসন ব্যবস্থা করলো, যেটা জনগণ এই একদলীয় শাসন ব্যবস্থার জন্য ম্যান্ডেট দেন। হি ওয়াজ নট ম্যান্ডেটেড টু ইন্ট্রোডিউস একদলীয় শাসন ব্যবস্থা। দ্বিতীয়, শেখ মুজিবুর রহমান যখন প্রেসিডেন্ট হলেন, সেখানে আইন করো যেন তিনি প্রেসিডেন্ট না, যেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হইয়াছেন বলিয়া গণ্য হইবে, এইভাবে গণ্য হওয়া যেন কোনো প্রেসিডেন্ট অর্ডার দিতে পারেন। সেই জন্য ওই মানে
75 সাল পর্যন্ত যে সংবিধান ছিল ওটা ইনফ্যাক্ট এটা একটা অকার্যকর সংবিধান ছিল, ওইটাকে মানে এটাকে মানে আইন সিদ্ধ করার জন্য 77 একটা গণভোট ছিল। আর 85টাতে যেটা হয়েছে এরশাদ সাহেব একটা বৈধ সরকারকে উচ্ছেদ করে আমি একটু মুজিবুর রহমান কর্ম মঞ্জু- করে সেইটাকে বৈধতা আমি আবার চাওয়ার আসবো জন্য আপনার কাছে। আমি একটু একটা মুজিবুর রহমান গণভোট আপনার কাছে চেয়েছেন। যেতে চাই। দুটো এই- গণভোট এক নেচারের না। গণভোটের যে সংকটটি সেটি আসলে তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে সংস্কারের যে কমিশনে যে আলোচনাগুলো হয়েছে এবং জুলাই সনদে যে বিষয়গুলো ছিল সেগুলো পরিবর্তন করা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে। এবং জুলাই সনদ যখন সই করতে যায় রাজনৈতিক দলগুলো তখনও বলেছিল তারা একটা জায়গায় ঐক্যমত হয়েছে, কিন্তু যখন সই করলো তখন দেখলো সেখানে ড্রাফটে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনগুলো আসলে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন কিংবা একটা সংকট তৈরি করেছে কিনা? হ্যাঁ, আমি দুই একটা কথা বলি। একটা কথা হচ্ছে এই যে বারবার বিতর্ক তোলা, দেখেন সংবিধানের সব তো লেখা আছে, সংবিধানের সব লেখায় যদি কাজ হতো তাহলে আমাদের এত মানে ঐকমত্য কমিশন সংস্কার পরিষদ করা হলো কেন? সংস্কার পরিষদ কি আমাদের সংবিধানে আছে? ঐকমত্য কমিশন করা, এই যে আমরা এতদিন প্র্যাকটিস করলাম, এত আলোচনা করলাম, এগুলো যদি সংবিধানেই যদি সংবিধান পড়ে পড়ে যদি রাষ্ট্র চলতো তাহলে এগুলো তো দরকার ছিল না। তো তাহলে আপনাকে একটা জিনিসে আগে একমত হতে হবে। যেমন দেখেন শামীম হায়দার পাটোয়ারি ওকালতি মার প্যাঁচটা কীভাবে দিলেন, উনি বললেন এরশাদ সংবিধান স্থগিত করেছেন, তারপরে উনি মার্শাল ল করেন। আরে স্থগিত করার ক্ষমতা ওনাকে কে দিয়েছে? ঠিক আছে, তা আপনি একটা অবৈধ কাজ করে সংবিধান, আপনি দেখেন মানে আপনি এখন বলছেন যে অবৈধভাবে হলেও যেটা করছেন এখন এটা করা যাবে, এই যে একটা ওকালতি মার প্যাঁচ বা এই যে মার্কেস না, এটা একটা মানে মানে অন্যায় যুক্তি। অন্যায় যুক্তি। এই জন্য কথা বলতে হচ্ছে আমাদেরকে একটা জায়গায় আসতে হবে রে ভাই। প্রথম কথা হচ্ছে এই সংবিধান ওয়ার্ক করে নাই, এই সংবিধান ফেল করেছে, যার কারণে গণ অভ্যুত্থান প্রিভেল করেছে, যার কারণে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার বললে কোনো কিছু আমাদের সংবিধানের এই ধারা উপধারায় কোথাও নাই। সুতরাং আপনি বুঝে নিতে হবে এটা একটা বিশেষ পরিস্থিতি, বিশেষ পরিস্থিতির কারণে আপনি এই বিতর্কটা তুলেন না। আমাদের এই যে এই জুলাই সনদের মধ্যে আমরা স্বাক্ষর করেছি, অঙ্গীকার করেছি যে এটাকে কখনো আমরা আদালতে প্রশ্ন তুলব না, এটাকে নিয়ে আমরা কোনো তুলব না। আদালতে গিয়েছে, এখন আদালতে গিয়েছে। এই যে বিএনপি আজকে তার সুবিধা মতো এই রাজনীতিগুলো কি মানুষ বোঝে না ভাই? মানুষ তো বোঝে। আমি আপনাকে মজার কথাটা বলি, আমরা এতগুলো দল একসাথে আলোচনায় বসলাম, আলোচনার সব কিছুর মধ্যে কিছু কিছু জায়গায় বিএনপি নোট অফ ডিসেন্ট দিলেন। আচ্ছা, আমরা বিএনপিকে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই নোট অফ ডিসেন্ট দিয়েন না, এগুলো আমাদের গণতন্ত্রের জন্য ভালো হবে। ওনাদের যেহেতু মন থেকে একটা ধারণা যে ওনারাই ক্ষমতায় আসবেন, ওনারা একচ্ছত্র ক্ষমতা চালাতে চান। দেখেন শামীম হায়দার পাটোয়ারি একটা কথা বলেছেন যে 5 সদস্য বিশিষ্ট কমিটি প্রধান বিচারপতি বা আপনার চিফ ইলেকশন কমিশন নিয়োগ দিল, সেখানেও প্রচ্ছন্নভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে। তো থাকলে তাহলে আপনি দিতে অসুবিধাটা কোথায়? আপনি যদি মনে করেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতাটা থাকবে, আমরা তো আস্তে আস্তে একটা গণতান্ত্রিক চর্চা শুরু করতে চাচ্ছি। আচ্ছা, প্রথম কথা হলো আমরা এতগুলো লোক একসাথে বসলাম, আপনার নোট অফ ডিসেন্ট থাকতেই পারে, আপনার নোট অফ ডিসেন্ট থাকবে, কিন্তু অধিকাংশ লোক যদি একমত হয়, জনগণ যদি একমত হয়, আপনি নোট অফ ডিসেন্টটা প্রত্যাহার করবেন বা এটার প্রতি সম্মান দেখাবেন না? আচ্ছা, তাও ধরে নিলাম যে আপনি এত অনড় মনোবল যে আপনি জনগণকে মানেন না, আপনি আপনার কর্তৃত্ব মানেন। এখন তো দুটো জিনিস আমরা পেয়েছি, একটা হচ্ছে বিএনপি সংসদের সংখ্যাগরিষ্ঠ। এই যে সংবিধান সংস্কার পরিষদে বিএনপি শপথ নিল না, বিএনপি শপথ নিলে সংবিধান সংস্কার পরিষদে যে আলোচনা হবে সংখ্যাগরিষ্ঠ বিএনপি না, সেখানে তাদের চিন্তার বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব? এবং উচ্চকক্ষেও তো তারা সংখ্যাগরিষ্ঠ হবে। তাহলে বিএনপি তাহলে এই জিনিসটা তো বিএনপি মেনে নিতে পারতো যে ঠিক আছে সংস্কার পরিষদে আমি তো মানে অধিকাংশ, ইভেন পার্লামেন্টেও তার একচ্ছত্র আধিপত্য। তাহলে এখানে তো একটা স্যাক্রিফাইসের ব্যাপার। এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে রক্তের স্রোতের মধ্য দিয়ে যে রাষ্ট্রটা আসলো, আপনি আপনার ক্ষমতার একচ্ছত্র আধিপত্যের ভাবনা না ভেবে আপনি যদি মনে করেন যে কিছু কিছু জায়গায় বিএনপি আজকে দেখেন উদারতা দেখিয়ে আপনি ডেপুটি স্পিকার অফার করছেন, তো এটা এখানে তো সংবিধান লঙ্ঘন হচ্ছে। তো আপনি ওখানে উদার হতে পারেন, এখানে উদার হতে অসুবিধাটা কোথায়? শুধু জিদ ছাড়া, আমি আপনাকে স্পষ্ট করে বলি, এখানে দর্শকরা আছেন, শুধুমাত্র জেদাজেদি ছাড়া এখানে আর কোনো যুক্তি নাই, জেদাজেদি ছাড়া আর কিছু না। বিএনপি যদি এই জেদটা প্রত্যাহার করে, আমি যদি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হয় কখনো, আমি বলবো ওনাকে, আমি বলবো যে আপনি এই সমস্যাটা সমাধান করতে পারেন, এই জেদাজেদি থেকে বেরিয়ে আসেন, সাংবিধানিক মারপথ থেকে বেরিয়ে আসেন, গণ অভ্যুত্থানের চেতনায় দাঁড়াইয়া পার্লামেন্টে প্রয়োজন আরেকটা গণভোট করেন, করে সব কিছুকে আপনি বৈধতা না। আমাদের দেশে হয়েছে না, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, আবার সংবিধান সংশোধন করে উনি প্রধান বিচারপতির আসনে ফিরে গেছেন। একটা ব্যক্তির সাথে সমঝোতা করেও তো আমরা সংবিধানকে অ্যাকোমোডেট করেছি। তাহলে এতগুলো লড়াইয়ের পরে, এত রক্তপাতের পরে, এত প্রত্যাশার পরে আমরা একটু সমঝোতার ভিত্তিতে যেতে চাই, সাংবিধানিক বিতর্ক না তুলে
আমাদের সংবিধান কাটাছেড়া করে করে বহুবার আমরা সেটাকে পোস্ট এফেক্ট দিয়েছি। সুতরাং সেই জায়গায় গিয়ে একটা সমাধানে পৌঁছানোটাই হচ্ছে সমাধান। সালাউদ্দিন মোহাম্মদ, যদি আমরা বলি যে এই টানাহেঁচড়া শেষ কোথায়? কারণ আমরা দেখেছিলাম যে নির্বাচনের পরে এক ধরনের পরিবর্তন দেখা যায়, যে এখন যিনি প্রধানমন্ত্রী তিনি বিরোধী দলের নেতার বাসায় গেছেন, রাজনৈতিক নেতাদের বাসায় গেছেন, একটা পরিবর্তন তো আশা করেছিল মানুষ, সেই জায়গায় কেন আবার এই টানা পড়েন? আপনি যদি টানা হেঁচড়ার শেষ কোথায় বলেন, তাহলে মনে হয় যে যদি সরকার টানা হেঁচড়াটা আপনার পার্লামেন্টের মধ্যে রাখে তাহলে শেষ পার্লামেন্টে হবে, আর যদি এটাকে পার্লামেন্টের বাইরে নিয়ে যেতে দিতে হয় তাহলে এটা রাজপথে হবে। এবং এটা আসলে সতর্কতাই হিসেবে আমরা বলতে চাই যে টানা হেঁচড়ার জন্য আসলে তরুণ প্রজন্ম এবং জাতি এখন প্রস্তুত নয়। আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি, আমরা বলছি সবাই, আমরা যারা উপস্থিত আছি, অবশ্য মানে যেই ফেসিবাদ বিরুদ্ধে রাজনৈতিক শক্তিগুলো, এখন একটা নির্বাচনের পর যদি মনে হয় আবারও পুরনো কায়দায় বিরোধিতার বদলে শত্রুতা ফিরে আসে, টানা হেঁচড়াটা যদি হয় মৌলিক যে বিষয়গুলোতে একমত হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে, টানা হেঁচড়া যদি মনে হয় যে পুরনো শাসন ব্যবস্থায় আমরা ফিরে যাব না সেই জায়গা নিয়ে, তাহলে তো আবার আসলে একটা মানে জটিল পরিস্থিতি তৈরি হবে বলে আমাদের মনে হয়। আরেকটা বিষয়, এখানে বিএনপির যেই জায়গাটা আমরা যেটা অনুমান করি, ভাই যেটা বলছেন এগো অথবা জিদ, আমার কাছে মনে হয় এখানে আরেকটা ইতিহাসের উপর একচ্ছত্র কর্তৃত্বের একটা প্রবণতা বিএনপির মধ্যে দেখা যাচ্ছে। এখন আমরা যখন জুলাই ঘোষণাপত্রের ড্রাফট আমরা দেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে, এবং যখন অ্যাকচুয়ালি ঘোষণাপত্রটা আসলো, আপনি যদি এখনও পরে দেখেন মনে হবে যে এটা আসলে বিএনপির হিস্ট্রি লেখা হচ্ছে, এবং এখানে অন্যান্য রাজনৈতিক দল অন্যান্য সংগ্রামগুলোকে সেখানে আপনার উজ্জ্ব করা হয়েছে। এখন এই গণঅভ্যুত্থানের পর যদি সংস্কার পরিষদ কিংবা অ্যাকচুয়ালি যেটা শামীম ভাইও বললেন যে আমরা প্রথমতই যখন নাগরিক কমিটি গঠন করি 2024 সালের 8 সেপ্টেম্বর, তখন কিন্তু আমরা 4টা উদ্দেশ্য লিখেছিলাম যে আমরা কেন নাগরিক কমিটি গঠন করেছি। এর মধ্যে চতুর্থটা ছিল গণপরিষদের মাধ্যমে যে সংবিধান এখানে একরকম রদ হয়ে গিয়েছে সেই সংবিধানকে আমরা পুনর্লিখিত করব, এবং সেটার জন্য বাংলাদেশের তৃণমূলের মানুষদেরকে নিয়ে সব রাজনৈতিক দল মানে সবাইকে নিয়ে একটা নতুন সংবিধান রচনা করব। এখন কিন্তু এই লগ্ন শেষ করার পর এখন আবার অনেকেই বলছে যে কেন তাহলে গণপরিষদ হলো না, কেন গণপরিষদের মাধ্যমে করলো না। মূল জায়গাটা হলো আইনি তর্ক করা যাবে, কিন্তু আপনি যে গণপরিষদের দাবির পর কেন গণপরিষদের দাবি থেকে আমরা সরে আসলাম, কিসের স্বার্থে? এবং ইভেন যদি বলেন গণভোট তো এই জুলাই সংস্কার অথবা আপনার জুলাই সনদের এর মধ্যে ছিল না। গণভোটটা আসলো কিভাবে? এটা আসছে একটা মধ্যবর্তী পথ হিসেবে, যে যদি এখানে এনসিপি অথবা অভ্যুত্থানের শক্তি যে জায়গায় আপনার চাচ্ছে, আবার আপনার ট্রেডিশনাল রাজনৈতিক এস্টাবলিশমেন্ট যে জায়গাটা চাচ্ছে, এটার মধ্যে একটা সমন্বয় করা। এই সমন্বয়ের কাজের জন্যই কিন্তু এই সময়টা ক্ষেপণ হলো, ঐকমত্য কমিশনে মাসের পর মাস বিতর্ক হলো, এবং সারা জাতি আপনার জাতীয় টেলিভিশনে বিতর্কটা সম্প্রচার হলো, এবং খুব গুরুত্ব সহকারে বিতর্কটা সবাই নিল। এখন নেওয়ার পর যদি বলেন যে এই বিতর্ক অর্থহীন, এই বিতর্কের ভিত্তি নাই, এটা তো আওয়ামী লীগের যুক্তি, এটা পতিত স্বৈরাচারের যুক্তি, এটা কোনো অভ্যুত্থানকারী, এটা কোনো অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের যুক্তি হতে পারে না। আপনি সব শেষ করার পর আপনি প্রিয়াম্বলে গিয়ে আবার আটকে দিয়েছেন। আর যে বিষয়টা ইতিমধ্যে আলোচিত হয়েছে, আমরা শুধু একটা জায়গায় বলবো যে একটা জাতি প্রতিটা জেনারেশন তার একটা গর্বের জায়গা থাকে। যদি আপনি 71 দেখেন, 71-এর সাথে আওয়ামী লীগের হিস্ট্রি যেমন যুক্ত আছে, আবার 75-এর আপনার পর বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, জাতীয় বিপ্লবী সংহতি দিবস যেভাবে যুক্ত আছে, রিপন ভাইরা যারা এখন রাজনীতি করছেন তাদের সাথে যেরকম 1990 সালের গণ অভ্যুত্থানের অংশগ্রহণ এবং সেটার আপনার একটা গৌরবজনক অধ্যায় যুক্ত আছে, আমাদের প্রজন্মের গৌরবজনক অধ্যায় হলো 24। এখন কেউ যদি মনে করে যে এই প্রজন্মকে তার হিস্সা দিবেন না, এটা কিন্তু কোনো বলছি না যে রাজনৈতিক দল হিসেবে এই প্রজন্মের হিস্সা আপনি দিবেন না, তাহলে আপনি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। কারণ আপনি এই প্রজন্মটাকে অস্বীকার করে নেক্সট যে জেনারেশন, জেন আলফা, জেন বিটা,
তাদের প্রত্যাশার কাছে পৌঁছতে পারবেন না। আসাদুজ্জামান রিপন, আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। ইরান যুদ্ধের কারণে জ্বালানির বাজারে ব্যাপক রদবদল হচ্ছে এবং দরপতন হচ্ছে, এই কারণে বাংলাদেশ প্রভাব পড়েছে। এর মধ্যে সরকার রেশনিং করেছে। আসলে যেই পেট্রোল এবং অকটেন আমাদের আমদানি করতে হয় না, সেটি রেশনিং করে আসলে সরকার এক ধরনের নেতিবাচক মেসেজ দিল কিনা জনগণের কাছে, এবং তার ফলে এই ধরনের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। এটা আসলে সরকারের দীর্ঘদিন পরে ক্ষমতা আসার ফলে এক ধরনের সরকার পরিচালনা এক ধরনের অদক্ষতার প্রকাশ পেয়েছে কিনা শুরুতেই? না, এটা একটা প্রিএমটিভ মেজার নেওয়া হয়েছে। আপনি যেটা বললেন যে আপনার মানে পেট্রোল এবং অকটেন যেটা আমাদের আমদানি করতে হয় না, আপনি যেটা বললেন, বা আপনার দর্শকদের জ্ঞাতার্থে বলছি, আপনার দর্শকরা মোস্টলি সবাই জানেন, নিশ্চয়ই তারা জানেন, সেটা হচ্ছে যে পেট্রোল এবং অকটেন এটা হচ্ছে আমরা যে ক্রুড অয়েলটা আমরা যে বিদেশ থেকে ইম্পোর্ট করি, সেই ক্রুড অয়েলটা রিফাইন করার পরে উপজাত হিসেবে, বাই প্রোডাক্ট হিসেবে পেট্রোল এবং অকটেন আমরা প্রডিউস করি। তো পেট্রোল অকটেনটা প্রডিউস হয় বাই প্রোডাক্ট হিসাবে, মানে থ্রো রিফাইনিং প্রসেস। আচ্ছা, এখন যদি আমি ইম্পোর্ট বা যদি আমি ক্রুড অয়েলটা ইম্পোর্ট না করতে পারি, আমি যদি রিফাইনিং প্রসেসের মধ্যে না যেতে পারি, তাহলে আমি অকটেন এবং পেট্রোলটা কোথায় পাবো? আপনি বলছেন আমার স্টক আছে বলবেন, আর আপনার স্টকটা শেষ হয়ে যাওয়ার পর তারপরে আমি যখন ক্রুড অয়েলটা আনবো, তারপরে ওটা মানে উৎপাদন করবো, মানে রিফাইন করবো, পরিশোধন করব, তারপরে আপনার পেট্রোল এবং অকটেন উৎপাদন হবে। তাহলে এটা মানে প্রিএমটিভ মেজার হিসেবে যাতে সংকটটা না হয়, সেজন্য মূলত আপনার এই একটা রেশনিংয়ের কথা যেটা বলেন, সেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। ইতিমধ্যে সুখবর যেটা হচ্ছে সেটা হচ্ছে হরমুজ স্ট্রেইটে, হরমুজ প্রণালী যেটা বলি আমরা সবাই, যে নামে বেশি চিনি, হরমুজ প্রণালীতে বাংলাদেশের মানে অয়েল ক্যারিং যে মানে ইয়েগুলো, সেটার উপর নিষেধাজ্ঞা থাকবে না। ইরান সেটা মোটামুটি আশ্বস্ত করেছে। নাম্বার 2, আমরা ডিফারেন্ট সোর্স থেকে আমরা কিছু মানে আমাদের নতুন সরকার করেছেন, মানে তেলের ব্যাপারে সহযোগিতা চেয়েছেন, তারাও রেসপন্স করেছেন। ফলে আমার মনে হয় না যে মানে আমি যদি এর সাথে একটা জিনিস জিজ্ঞেস করি, যে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার ফলে বেশি দামে কিনতে হবে। স্পট মার্কেটে যেটি $7 ছিল সেটি এখন $17 চলে গেছে এলএনজির দাম। ক্রুড অয়েলের দামটি সেটি আসলে $116 ছিল, সেটি যদি $108 নেমেছে। আমরা যদি কয়লার দামে যাই, কয়লার দামটি এখন $128 চলে গেছে। এই মুহূর্তে আসলে সামনের যে সংকটটি, সেটি কিভাবে সামাল দেবে? আমাদের দেশের বাজারে কিন্তু ডলারের দাম অলরেডি বেড়েছে আজকে। আপনার এটা শুধু কয়লা বা আপনার মানে ডিজেল বা এলএনজি নিয়ে আমি কথা বলছি না, অল ইম্পোর্টেড প্রোডাক্টস, আপনি যা কিছু আমদানি করবেন সেটার উপরই তো এটার অভিঘাত, এই যে যুদ্ধের অভিঘাত পড়বে তো সমস্ত আমদানিকৃত পণ্যের উপরে। সুতরাং আলটিমেটলি মানে যে নতুন সরকারটি আপনার প্রায় 3 উইক্সের মতো দায়িত্ব নিল, তাই না? এই সরকারের জন্য তো এটা একেবারে মানে আপনার মানে ভয়াবহটা মানে চাপের ব্যাপার। তবে সরকার প্রিএমটিভ মেজার মানে নিয়েছে, এর মধ্য থেকে আমার মনে হয় যে সংকটগুলো মোকাবেলা করা সম্ভব হবে। শামীম হায়দার পাটোয়ারী, সরকারের এই 2 সপ্তাহ যদি বিবেচনা করেন, এর মধ্যে একটি সংকটে পড়েছে এবং এক ধরনের তৈরি হচ্ছে কিনা সরকারের মধ্যেই, যে কেমন যেন সরকার পরিচালনার সাথে ধাক্কা লাগলো কিনা, এবং কোনটাকে আগে অগ্রাধিকার দেবে সেটি নিয়েও এক ধরনের রয়েছে কিনা সরকারের মধ্যে। না, এখনো তো সংসদও বসেনি, ক্যাবিনেট কয়েকটা মিটিং করেছে, ইটস টু আর্লি টু মেক এ কমেন্ট, বাট সরকারের জন্য চ্যালেঞ্জটা অনেক বেশি। এই যুদ্ধটা তো এফেক্ট ফেলবে সরকারের জন্য। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশের এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য আমাদের প্রতিবেশী দেশের উপর ডিপেন্ডেন্সি একটু হলেও বাড়বে। এখন সেটা সরকার পলিটিক্যালি কীভাবে হ্যান্ডেল করবে? একদিকে ভারতের সাথে তার বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে হবে, আর একদিকে বাংলাদেশে ব্যাপক ভারত বিরোধী জনতা আছে, তাদেরকে পলিটিক্যালি এটা বোঝাতে হবে যে এটা দেশের স্বার্থে করতে হবে। এই মানে গোল্ডেন মিন্সটা নেওয়া যে কোনো পলিটিক্যাল পার্টির জন্য খুব কঠিন, বিএনপির জন্য আরও বেশি কঠিন। এটা একটা কাউন্টার ইফেক্টও আছে। যখন এই সরকারের সাথে ভারতের বাণিজ্য বাড়বে, যেটা খুবই লজিক্যাল, তখন বিশাল অ্যান্টি ভারত যে ভোট ব্যাংকটা আছে, এটা বিএনপি থেকে ছুটে জামাতের দিকে চলে যাবে, এবং জামাত তখন হবে অ্যান্টি ভারত ভোটের একচ্ছত্র সর্ববৃহৎ অধিকারী, যেটা তার পরবর্তী ইলেকশনে ব্যাপক সুবিধা দিবে। তো এই জিনিসগুলো করার মতো পরিবেশ পরিস্থিতি আসলেই বাংলাদেশে নাই। ওই জন্যই তো ঐক্যমত লাগে, সবাই শুনলে রেগে যাবেন, ওই জন্যই সকল দলকে লাগে। এই ধরনের ক্রাইসিস হ্যান্ডেল করার জন্যই সকল দলকে নিয়ে বসে গোপনে মিটিং করতে হয়, অ্যারেঞ্জমেন্ট করতে হয়। 91-তে তাই হয়েছিল, 70, 71, 72-এ তাই হয়েছিল। এবার সেটা হয়নি। না হওয়ার পিছনে কারণ আছে। আওয়ামী লীগের আমলে প্রচুর মানুষ গুম হয়েছে, মারা গেছে, শেষের দিকে অনেক ছাত্র মারা গেছে। জাতীয় পার্টির আমল না, আওয়ামী লীগের আমল। আর হচ্ছে হ্যাঁ, অবশ্যই জাতীয় পার্টির আমল। জাতীয় পার্টি শেষ করছি। এগুলো তো আপনি সবসময় বলেন
জাতীয় পার্টির আমলেই তো আপনার জামাত প্রথম ভোট করলো স্বাধীন বাংলাদেশে 86-এ, জাতীয় পার্টির আমলে, এরশাদের আমলে তো প্রথম ভোট করলো। এরশাদ তো জামাতের সাথে মিলেই তো হ্যাঁ। আমাদের গণতন্ত্রের 86-এ তো জামাত ইসলামী ভোট করলো, তখন তো আপনি শিবির করেন মনে হয়, বা ছোট শিবির করেন, এনিওয়ে। তো সব দোষ তো এরশাদের না। এখন তখন কি দোষের বলবো আমরা ভোট করার কারণে? যে আমি বলেন? একটু আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। সো এই বিশাল পলিটিক্যাল ক্রাইসিসটা বিএনপির জন্য খুব ডিফিকাল্ট টু হ্যান্ডেল। এটার জন্য সবার সাথে আলোচনা করতে হবে, সংসদের সবার মধ্যে আলোচনা করতে হবে। জি, মুজিবুর রহমান মঞ্জু, আন্তর্জাতিক যে সংকটগুলো রয়েছে সেটি আসলে অভ্যন্তরীণ সংকটে পরিণত হবে, কারণ মূল্যস্ফীতি বাড়বে। একই সঙ্গে আমরা যদি অর্থের এই কার্যক্রমগুলোর দিকে তাকাই, আমরা দেখবো একটা ব্যবসায়িক মন্ত্রিসভা তৈরি হয়েছে। যদি আমরা 4টা মন্ত্রণালয় ধরে নিই, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়, একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও শেষ পর্যন্ত ব্যবসায়ী নিয়োগ দেওয়া হলো। এর ফলে ডলারের দাম আমরা অলরেডি দেখলাম যে বাড়তে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে ধাক্কা আছে এবং এই অভ্যন্তরীণ অর্থনৈতিক ধাক্কাটিও তো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ভূ রাজনীতি তো রয়েছেই। প্রথম কথা হচ্ছে দেখেন, আমরা যদি কম্পেয়ার করি, আমাদের যখন করোনা হয়েছিল তখন তো বিশ্বব্যাপী একই রকম সংকট দেখা দিত, তখন আরো ভয়ানক সংকট ছিল, শুধু জ্বালানির সংকট না, সবকিছু। সেখানে কিন্তু আমাদের মধ্যে একটা ঐক্যবদ্ধতা ছিল, এক ধরনের মানুষের, জনগণের মধ্যে একটা মানে ব্রড বেজ একটা। আপনি দেখেন হজ বন্ধ হয়ে গিয়েছিল, মসজিদগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন তো কোনো বিভেদ, কেউ এটা নিয়ে ফতোয়া বা কোনো ঝগড়াঝাটিতে আমরা লিপ্ত হই নাই। প্রথম কথা হচ্ছে আন্তর্জাতিক এই সংকটে এখন এটা যেহেতু গ্লোবাল ভিলেজ, আপনি দেখেন এই যে ইউক্রেনের হামলার আগে বাংলাদেশের কয়টা লোক ইউক্রেন সম্পর্কে জানতো, নামও জানতো কিনা আমার সন্দেহ আছে, কিন্তু ইউক্রেনের হামলায় বাংলাদেশের বাণিজ্য যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের যে খাদ্যপণ্যের ক্ষতিগ্রস্ততার জায়গা হয়েছে, এটা তো আমরা জানতে পেরেছি ইউক্রেন যুদ্ধের পরে। সুতরাং আমি যেটা মনে করি যে এরকম একটা ক্রাইসিসে গভর্নমেন্টের উচিত একটা জাতীয় ঐক্য তৈরি করা, নাম্বার 2, যেটা আমি কিছুটা একমত পাটোয়ারির সাথে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে আপনি বলছেন সব মজুদ আছে, আবার একদিকে রেশনিং করছেন, এটা আমার কাছে মনে হয়েছিল যে এটা একটা সতর্কতামূলক ব্যবস্থা না, কিন্তু সেই ব্যাখ্যাটা দিতে হবে রিপন ভাই। সরকারের পক্ষ থেকে কিন্তু আপনি আজকে যেভাবে ব্যাখ্যাটা দিয়েছেন, সরকারের পক্ষ থেকে এই ধরনের ব্যাখ্যাটা দেওয়া হয় নাই। আপনি বলেন সরকারের দলের লোকই তো ব্যাখ্যা না না না, ব্যাখ্যা তো দিবে আপনার। আমি একটু আলাদিন মোহাম্মদ কাছে যেতে চাই। আলাদিন মোহাম্মদ, এই বিষয়টিতেই যদি একটা বিষয়ে আমাদের কাছে এখন ক্লিয়ার যে আমরা যেই মানে ছোট রাষ্ট্রের জন্য আসলে ঐক্যবদ্ধ থাকা এবং ব্যালেন্সড ফরেন পলিসি ছাড়া বিকল্প নেই। কারণ আমেরিকা কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সত্যিকার অর্থেই এখানে আমরা যে যতই বলি, মানে যে ট্রেডিশনাল যে আছে না, জোরজার মুলুকতার, এখন আসলে দুনিয়াটা এরকমই হয়ে গিয়েছে। সো যেহেতু আমরা এই মুহূর্তে আপনার এই মাল্টিপোলার ওয়ার্ল্ডের কোনো ডাইমেনশন চেঞ্জ করতে পারছি না, আবার কোনো অবস্থানও নিতে পারছি না। সো আমাদের উচিত হলো যে মানে একটা ভয়েসে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে ডিল করা, যে এখানে কোনো সেকেন্ড অপশন নাই, যে আপনি এখানে যদি রাষ্ট্রনায়ক কথা বলে, রাষ্ট্রনায়কের কথাটা আসলে এখানকার জনগণের ভয়েস। এমন না যে এই সরকারের সাথে একটা পক্ষ বসলো, আবার আরেকটা পক্ষ গিয়ে আরেকটা শক্তির সাথে বসতে পারলো, করে আসলে এই জনগণের মধ্যে একটা দুইটা এজেন্সি তৈরি করতে পারে। তো এই জায়গাটা যদি আমরা একমত থাকি যে অন্তত পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা একটা ভয়েস করব। জাতীয় ঐক্যমতের বিষয়টি না, জাতীয় ঐক্যমত তো এটা বাজওয়ার্ড, এটা তো হয়ে গেছে অনেক কিছু দেখানো। ঐক্যমত কমিশনের ফলটা কি আসতেছে, আমরা শুধু এইটাই করতে চাই যে অন্তত পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অন্তত আমরা যাতে কোনো সেকেন্ড ভয়েস তৈরি না করি। জি, আলোচনা অনুষ্ঠানের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।